কেন আমি বললাম ইরানে আমেরিকার পক্ষে ভয়ঙ্কর হামলা চালানো সম্ভব নয়? তার টোটাল মজুদ দেখেন এবং সে কতটি ব্যবহার করে ফেলেছে সেটি দেখেন, তাহলে বুঝবেন যে আমেরিকা কেন হঠাৎ করে এসে থেমে গেল। একবার 40 দিন পরে থেমে গেল, আবার 13 দিন পরে আরেকবার থেমে গেল। এখন আবার যুদ্ধ করতে পারছে না, এখন ওই হুমকি ধমকি আর বাগাড়ম্বর করে ইরানকে ভয় দেখানোর চেষ্টা করছে। তুমি তো ইরানে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার পরেও ইরানকে নতজানু করতে পারোনি। মুখের কথায় ইরানকে নতজানু করা যাবে, ইরান ট্রাম্পের কথায় নতজানু হবে? একটা দুশ্চরিত্র, লম্পট এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী প্রেসিডেন্ট। যাই হোক, এখন দেখেন অস্ত্রের মজুদের অবস্থা দেখেন। আমেরিকার টোটাল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ হচ্ছে 2330টি। 2330টি, তার মধ্যে 1200টি ব্যবহার করে ফেলেছে এই ইরান যুদ্ধে। 1200টি ব্যবহার হয়ে গেছে, মোট হচ্ছে 2330টি। তার মানে এখন আর 1130টি বাকি আছে। যা খরচ করে ফেলেছে ইরান যুদ্ধে তার চাইতে কম বাকি আছে। আমেরিকার শত্রু কিন্তু শুধু ইরান নয়, আমেরিকার মূল শত্রু রাশিয়া, চায়না, তারা অক্ষত অবস্থায় আছে, উত্তর কোরিয়া অক্ষত অবস্থায় আছে, এবং তারা কিন্তু বিশাল বিশাল শক্তি। তো শুধু ইরানে এসে তার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অর্ধেকের বেশি শেষ। সে বলছে ইরানকে হামলা করে ইরানের শিরচ্ছেদ করে ফেলবে। তারপরে হচ্ছে 3000 টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে 1000-এর বেশি ব্যবহার হয়ে গেছে। 3000 ক্রুজ টমাহক ক্ষেপণাস্ত্র। একটু আগে মিনাব স্কুলের কথা বলছিলাম, মিনাব স্কুলে 2টি টমাহক ক্ষেপণাস্ত্র মেরেছিল আমেরিকা। এই টমাহক ক্ষেপণাস্ত্র শুধুমাত্র আমেরিকার কাছেই আছে। তারপরও ট্রাম্প এত বোকা, মানে বুদ্ধি বেশি দেখাতে গেলে যা হয়, বলে যে মিনাব স্কুলে টমাহক মেরেছে ইরান। ইরানের কাছে তো টমাহক নাই, বিশ্বের কোনো কারো কাছেই তো টমাহক ক্ষেপণাস্ত্র নাই, আছে শুধু তোমার কাছে। তো ইরান কি চুরি করে এনেছিল তোমার কাছ থেকে? ট্রাম্প কথাবার্তা বলার সময় হুঁশ থাকে না আর কি। যাক, 3000 টমাহক ক্ষেপণাস্ত্রের 1000-এর বেশি শেষ। এখন এই যে 1000-এর বেশি শেষ, 1000-এর বেশি মানে কি? এটা 2900 হতে পারে। আপনি বললেন আমার পকেটে অন্তত 5 টাকা আছে, আছে আপনার 500 টাকা, তো অন্তত 5 টাকার কথাটা তো সঠিক, মিথ্যা না। তাহলে এই যে 1000-এর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, 3000 আছে টোটাল, অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে? এবং এই যে আমি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কথা বললাম, এই সারা বছর মাত্র কয়েকটা তৈরি করতে পারে আমেরিকা। এই যে 1130টি বাকি আছে, এই 1130টির মজুদ করতে তার অন্তত 10 বছর সময় লাগবে। ইরানে যে 1200টি ব্যবহার করে ফেলেছে, 1200 ক্ষেপণাস্ত্র তৈরি করতে তার অন্তত 12 বছর লাগবে আমেরিকার। কিন্তু ইরানের যেসব ক্ষেপণাস্ত্র, ওই আমেরিকার প্যাট্রিয়ট, একটা প্যাট্রিয়টের টাকা দিয়ে ইরান হয়তো 1000 ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। এবং ইরানের ক্ষেপণাস্ত্র মুড়ি মুরকির মতো বের হয়। ইরান যে কতটা এগিয়ে গেছে সমরাস্ত্রের দিক থেকে, সমস্ত টেকনোলজির দিক থেকে। যে আপনারা শুনেছেন কিছুদিন আগে 13 দিনের যুদ্ধের সময় ইরানের অবকাঠামোতে মেরেছে, প্রচুর পরিমাণে রেল সেতু, তারপরে কালভার্ট, ব্রিজ ধ্বংস করে দিয়েছে। 2-3 দিনের মধ্যে এই সেতুগুলো আবার ইরান মানে পুনর্নির্মিত করে আবার চালু করে দিয়েছে। মানে আমেরিকা বিস্মিত হয়ে গেছে, আমেরিকার বিভিন্ন সংস্থা বিস্ময় প্রকাশ করেছে। সমস্যা হচ্ছে যে গণমাধ্যম তাদের হাতে, তারা এই খবরগুলোকে ঠিক মতন প্রচার করতে দেয় না বলে আমরা বুঝি না। ইরানে যুদ্ধ করতে এসে আমেরিকা ভয়াবহ রকমের ক্ষতির শিকার হয়েছে এবং বিপর্যস্ত আমেরিকা। কিন্তু এই কথা কোথাও কোনো মিডিয়া সেইভাবে প্রকাশ করছে না, বলছে না। আপনাদের কাছে মনে হতে পারে যে আমি বাগাড়ম্বর করছি, আবেগ দিয়ে কথা বলছি। আমি আবেগ দিয়ে বলছি নাকি সত্যি বলছি, সের প্রমাণ আপনারা অলরেডি পেয়েছেন, সামনের দিনগুলোতে আরো পাবেন। অস্ত্রের কথা বলছিলাম, 90টি প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র রয়েছে আমেরিকার, একেবারে সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে এরকম ক্ষেপণাস্ত্র রয়েছে টোটাল 90টি। এর মধ্যে 40 থেকে 70টি শেষ ইরানে হামলা করতে এসে, আছে মাত্র 20টি। ইরানে কঠিন হামলা চালাবে ট্রাম্প। 410টি SM-3 ক্ষেপণাস্ত্রের মধ্যে 130 থেকে 250টি ব্যবহার হয়ে গেছে ইরানের বিরুদ্ধে। তাহলে কত বাকি থাকে? 1160টি SM-6 ক্ষেপণাস্ত্রের মধ্যে
90 থেকে 370টি ব্যবহার হয়ে গেছে। 360টি থার্ড ক্ষেপণাস্ত্রের মধ্যে 190 থেকে 290টি ব্যবহার হয়ে গেছে। মানে থার্ড ক্ষেপণাস্ত্রের অবস্থা ভয়ঙ্কর। 360টির মধ্যে যদি আপনি 290টি ব্যবহার করে ফেলেন আর 70টি বাকি আছে। আপনি ইরানের বিরুদ্ধে ভয়ঙ্কর হুমকি দিচ্ছেন, ইরানকে ধ্বংস করে দেবেন, ইরানের মাথা খুলে নেবেন, ধর থেকে মাথা আলাদা করে ফেলবেন, কি দিয়ে? এখন বাকি আছে শুধু পরমাণু বোমা। মারেন একটা দুইটা, তারপরে দেখেন কি দাঁড়ায় ঘটনা। এবার আমেরিকার ভিতরেই বিক্ষোভ শুরু হবে যদি পরমাণু বোমা নিক্ষেপ করে এখন। আর ইরানকে কেন, পৃথিবীর কোনো দেশকে যদি কোনো জাতি দৃঢ় সংকল্প নেয় যে আমি মাথা নত করব না, আমি নতজানু হব না, সেই দেশ যদি বাংলাদেশও হয়, আমি মনে করি একটা জাতি, গোটা জাতি প্রস্তুত থাকবে, গোটা জাতি দৃঢ় সংকল্প করবে, দৃঢ় সংকল্পবদ্ধ হবে যে আমরা হারবো না। তাহলে ঢাকা শহরে 2 কোটি মানুষ আছে, অ্যাটম বোম মেরে কত লাখ মারবে? বাকি যারা থাকবে তারা যদি ভয় না পায়, হ্যাঁ সমস্যা হচ্ছে আমরা ভীরু জাতি। অনেক সময় আমি ভীরু বললে আবার অনেকে মাইন্ড করবেন, আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশাল বিজয় অর্জন করেছি, সবই ঠিক আছে, 24-এ বিপ্লব হয়েছে, এটিও ঠিক আছে, এই তরুণ প্রজন্ম জেনজি ভয় পায়নি। কিন্তু ঢাকা শহরে যদি কোনো শত্রু দেশের একটা ক্ষেপণাস্ত্র পড়ে আর সেই ক্ষেপণাস্ত্রে কয়েকশো মানুষ মারা যায়, তারপরে বোঝা যাবে যে আমরা কি করি। আমরা কি ঢাকা শহর ছেড়ে পালাই, নাকি আমরা পাল্টা যুদ্ধ করার জন্য সংকল্পবদ্ধ হই? তো ইরান সংকল্পবদ্ধ হয়েছে বলেই আমি বলছি যে পরমাণু বোমা ব্যবহার করেও ইরানকে দুর্বল করা, ইরানকে নতজানু করা সম্ভব হবে না। পৃথিবীতে 2টা স্বীকৃত জাতি আছে যারা এই ধরনের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে যায়। একটা হচ্ছে ইরান, আর একটা হচ্ছে পাশতুন জাতি, যারা আফগানিস্তানের বেশিরভাগ মানুষ। এই আফগান জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই 20 বছর পরে তারা আমেরিকাকে আফগান ভূমি থেকে বের করে দিতে পেরেছে। ইরানি জাতি হচ্ছে আরেকটি জাতি যারা ঐক্যবদ্ধ আছে। তাহলে আমি সংক্ষেপে যে তালিকাটি দিলাম সেই তালিকা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই ক্ষেপণাস্ত্র এবং এই যে অস্ত্রশস্ত্র, এগুলির কোনোটি এর মধ্যে শুধুমাত্র প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়া হয়েছিল, কিন্তু এর বাইরে অন্য কোনো ক্ষেপণাস্ত্র, 600টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিয়েছিল আমেরিকা। এর বাইরে যে অস্ত্রের তালিকা পড়লাম, এই অস্ত্রগুলো ইরানে হামলা করতে এসে আমেরিকা হারিয়েছে। এবং বেশিরভাগ অস্ত্রই অর্ধেকের বেশি ধ্বংস হয়েছে, কোনোটি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখন বলতে পারেন যে এত অস্ত্র যখন ব্যবহার হয়েছে তখন নিশ্চয়ই আমেরিকা এই ইরান তামাতামা হয়ে গেছে, ইরান একেবারে মরুভূমি হয়ে গেছে। কোথায়? ইরান সম্ভবত 40 দিনের যুদ্ধে বলেছিল যে আমার 5000 মানুষ নিহত হয়েছে। তো 5000 মানুষ, 9 কোটি জনসংখ্যার দেশে 5000 মানুষ কয়জন? 71 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, শহীদ হয়েছে 30 লাখ। তো তারপরেও কি বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে? আর ইরান তো বিশাল একটা দেশ, আমাদের চাইতে 10 গুণ বড় দেশ। তো ইরানকে কাবু করতে পারেনি। পক্ষান্তরে যে ঘটনাটি আমেরিকার ঘটেছে সেটি কয়েকবার বলেছে, আজকে নতুন তথ্য সহ বলি। মধ্যপ্রাচ্যে কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতে যত আমেরিকান ঘাঁটি ছিল সবগুলো ঘাঁটি তছ নছ হয়ে গেছে। কাতারের আল উদেইদ সেনাঘাঁটি হচ্ছে সেন্টকমের সদর দপ্তর। একটু খেয়াল করবেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে যে সামরিক বাহিনী মোতায়েন করেছে তার নাম হচ্ছে সেন্টকম। সেই সেন্টকমের সদর দপ্তর হচ্ছে আল উদেইদ সামরিক ঘাঁটি, যেখানে 2025 সালের জুন মাসে একদিন ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই দিন সারা বিশ্বের অনেকে বলেছিল, আরে বাপরে বাপ, ইরান এত বড় সাহস দেখালো, এবার জানি আমেরিকা কি করে। আমেরিকা কিচ্ছু করেনি, থেমে গিয়েছিল। এরপরে সেই আল উদেইদ ঘাঁটি কিছুদিন আগে খালি করে দিয়েছে আমেরিকা। খালি করেন আপনি কখন আপনি একটা জায়গা ছেড়ে চলে যান। আপনি যদি ভাড়াটিয়া হন, বাসা চেঞ্জ করেন, এই বাসার চুক্তি শেষ, আমি এই বাসায় থাকবো না, নতুন বাসায় যাই।
কিন্তু আপনি আপনার সামরিক ঘাঁটি এনেছিলেন এখানে মধ্যপ্রাচ্যের উপর ছুরি ঘোরানোর জন্য, সেই সামরিক ঘাঁটি আপনি কখন গুটিয়ে নিতে বাধ্য হন? কি পরিমাণ মার ইরান দিয়েছে। এবং 40 দিনের যুদ্ধে যখন আমেরিকা থেমে গেল, তারপরে 3 মাস বিরতির পরে যে জুলাই মাসের শুরুর দিক থেকে যে আবার ইরানে হামলা চালালো, এইবারের হামলা কিন্তু ছিল অনেক কম মানে ক্ষমতা সম্পন্ন এবং অনেক কম ক্ষয়ক্ষতি এখানে করতে পেরেছে আমেরিকা। কারণ কি, তার ঘাঁটি তো নেই, সে কোত্থেকে এসে হামলা করবে? এখন একটা প্রশ্ন কয়েকদিন আগে একজন করেছিলেন যে সংযুক্ত আরব আমিরাতে এইবার ইরান হামলা চালাচ্ছে না কেন, আর ইসরায়েলি চালাচ্ছে না কেন? দেখেন, এই যত ঘাঁটি আছে, কোনো ঘাঁটিতে আমেরিকান সেনা নাই, তো তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন হোটেল মোটেল, তারপরে এই যে আরব রাজা বাদশাদের এই রাজপ্রাসাদগুলোতে বা বড় বড় যে মেহমানখানা আছে তাদের, সেই মেহমানখানা, হেরেমখানা, এইসব জায়গায় নিয়ে রেখেছে। তো আপনি মেহমানখানা এবং এই হোটেলে বসে তো আপনি যুদ্ধ করতে পারবেন না। আপনি হয়তো ওখানে বসে আপনি কোনো মতে দিন গুজরান করছেন, আপনি জীবন বাঁচাচ্ছেন, ইরানের হামলা থেকে আপনি প্রাণ বাঁচাচ্ছেন, তো যুদ্ধ করবেন কি দিয়ে? তো আমেরিকা কি করলো, আস্তে আস্তে তার সামরিক ঘাঁটিগুলোকে এই সব জায়গা থেকে তার ওই বেশিরভাগই তো ক্ষেপণাস্ত্র, তারপরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে ওই ঘাঁটিগুলোতে মোতায়েন ড্রোন, তারপরে ক্ষেপণাস্ত্রের হ্যাঙ্গার, যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, এগুলো সব তছনছ করে দিয়েছে ইরান। মানে যুদ্ধ বিমান যখন আকাশে ওড়ে, F-35 যুদ্ধ বিমান, F-16 যুদ্ধ বিমান স্টিল, অর্থাৎ এদেরকে রাডারে ধরা যায় না। আমি বারবার বলেছি যে ইরানের দুর্বলতাটা এখানে এখনো। এই যুদ্ধ বিমানগুলো যখন আকাশে ওড়ে তখন এগুলোকে ধরা যায় না, কিন্তু ও যখন মাটিতে মোতায়েন থাকে একটা জায়গায়, হ্যাঙ্গারের মধ্যে আছে, ইরান ক্ষেপণাস্ত্র মেরেছে ওই হ্যাঙ্গারে, তো ওখানে তো বহু যুদ্ধ বিমান একসাথে ধ্বংস হয়ে যায়। তো এই যুদ্ধ বিমান এবং যেগুলো কোনো মতে অবশিষ্ট ছিল, এগুলো গুজগাছ করে কোথায় নিয়ে গেল? জর্দানে। মানে এই মধ্যপ্রাচ্যের একটু শেষ মাথার দিকে জর্দান, তারপরেই হচ্ছে ইসরায়েল। জর্দানে নিয়ে গেল ইরান। জর্দানে এমন মার দিয়েছে, আপনারা আমি এই লাইভে বলেছি যে জর্দানে কি পরিমাণ মার দিয়েছে ইরান। আমেরিকা স্বীকার করেছে তার 3 জন নিহত হয়েছে আর 700 আহত হয়েছে, আমেরিকার স্বীকারোক্তি। কিন্তু তারা যে নাম্বারটি বলবে, আপনি ওর 10 গুণ একেবারে ইজিলি তার সামনে একটা শূন্য যোগ করে দিতে পারেন, 2টা শূন্য দিলেও অত্যুক্তি হবে না। তো এই অবস্থায় জর্দানে যখন দেখলো যে জর্দানের অবস্থাও খারাপ, এখন আমেরিকান সমস্ত সৈন্য, গোলা বারুদ সব নিয়ে ইসরায়েলে মোতায়েন করেছে। মানে এখন যুদ্ধ ইসরায়েল থেকে এসে করতে হচ্ছে, জর্দান থেকে এসে করতে হচ্ছে, অথবা এই ভারত মহাসাগরে, ভূমধ্য সাগরে যেসব রণতরী আছে ওখানে হয়তো আছে। কিন্তু এই 40 দিনের যুদ্ধের পরে কিন্তু আপনি আর আব্রাহাম লিঙ্কন, আরো কি কি যুদ্ধ বিমান আছে, বিমানবাহী যুদ্ধ জাহাজ আছে, এই সংক্রান্ত কিন্তু কোনো খবর এখন আর শোনা যাচ্ছে না। বিমানবাহী রণতরীর খবর আমি এই গত 1 মাসে শুনিনি যে অমুক জায়গায় তার বিমানবাহী রণতরী আছে। কারণ আগের বার ইরানের হামলায় 2টি বিমানবাহী রণতরী ক্ষতিগ্রস্ত হয়েছিল, একটি পালিয়ে দূরে চলে গিয়েছিল। তো এগুলোকে এখন আর ইরানের হামলার আওতায় এনে আমেরিকা বিপদে পড়তে চাচ্ছে না। তার মানে আমেরিকার হামলা থেকে বাঁচতে ইরান ইসরায়েলে নিয়ে গেছে আমেরিকা ইসরায়েলে নিয়ে গেছে তার সামরিক সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র। কারণ ইসরায়েল তো ছোট্ট একটা জায়গা, বাংলাদেশের চেয়েও ছোট, ওইখানে কত ধরবে। আর এদিকে সংযুক্ত আরব আমিরাতেও কিছু নিয়ে গেছে। আমি ইরানের সবচেয়ে কাছের একটা দেশ, সবচেয়ে কাছে না, সবচেয়ে কাছে হচ্ছে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত এত কাছে যেখানে আপনি ট্রলার দিয়ে যেতে পারবেন ইরান থেকে, ট্রলারে করে, সাধারণ যে ট্রলার আমাদের দেশে চলে এগুলা দিয়ে যেতে পারবেন। কেন বললাম? কারণ আমি যখন তেহরানে ছিলাম আমি দেখেছি, আমি জানি ওই চোরাচালানকারীরা দুবাই থেকে বিভিন্ন পণ্য ইরানে এই রাত্রেবেলা ট্রলারে করে আনে। এখন বলবেন যে চোরাচালানকারী ঘুষ খায় ইত্যাদি ইত্যাদি, ইরানের মতো দেশ যেখানে ঘুষ টুস চলে না, ওখানে কিভাবে চোরাচালান আসে? ভাই, ইরানের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে। বৈধ উপায়ে ইরানের পক্ষে অনেক কিছুই আনা সম্ভব নয়, অনেক কিছুই বিক্রি করা সম্ভব নয় বৈধ উপায়ে। তো আপনি যখন বৈধ পথে সবকিছু বন্ধ করে দেবেন, তখন তো আপনাকে অবৈধ উপায়ে, এই অবৈধ বলতে এই আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব যে ব্যবস্থা তৈরি করেছে, যে আইন তৈরি করেছে, সেই আইনের ভিত্তিতে অবৈধ। কিন্তু আপনাকে যখন মেরে ফেলা হচ্ছে, আপনাকে তো বেঁচে থাকতে হবে। তো তখন
ইরান রাষ্ট্রীয়ভাবেও বিকল্প উপায় খোঁজে, আর এই ধরনের কাজ যারা করে সেগুলোকে ওভারলুক করে। আচ্ছা, ইরানের বাজারে অমুক পণ্যের ঘাটতি আছে, তো যদি চালানকারীরা দুবাই থেকে কিছু জিনিস ট্রলারে করে লঞ্চে করে এনে দেশের ভিতরে ঢুকাক না। আমার কাছে ব্যক্তিগতভাবে তাই মনে হয়েছে, আমি কোনো ইরানি কর্মকর্তার বরাত দিয়ে কথা বলছি না। তার মানে বলছি যে ইরান থেকে ক্ষেপণাস্ত্রও মারতে হবে না সংযুক্ত আরব আমিরাতে, কামানের গোলা মেরে দিলেই 35 mm কামানের গোলা মেরে দিলেই হবে। এটা মানে ঠাট্টা করে বললাম। কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলে এই গত 1 মাসে ইরান হামলা চালায়নি। ইরান চাচ্ছে যে নিরাপদ মনে করুক আমেরিকা, সংযুক্ত আরব আমিরাতকে নিরাপদ মনে করুক, আর ইসরায়েলকে নিরাপদ মনে করুক, সেখানে সব জমা করুক। তো জমা করার পরে সময় মতো একসাথে মারা যাবে। কারণ ইরানকে 40 দিনের যুদ্ধের শুরু থেকে বহু দেশে মারতে হয়েছে বারবার। আপনি যদি একা যুদ্ধ করেন 6-7টা দেশের বিরুদ্ধে, 6-7টা দেশ বলতে এই যে আরব দেশগুলো, যে 6-7 জায়গা থেকে আমেরিকা এসে হামলা চালায়, তো 6-7 জায়গা থেকে বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। করতে 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 এখন ইরানের জন্য টার্গেট সীমিত হয়ে গেছে। এখন আর সব জায়গায় মারতে হয় না, কারণ ওইসব ঘাঁটি এখন সম্পূর্ণ অকার্যকর। তাহলে ইসরায়েলের দিকে নিয়ে গেছে এবং ইরান চাচ্ছে যে তার টার্গেটগুলো কমে আসুক, কমতে কমতে যখন লাগবে তখন একবারে হয়ে যাবে। ইসরায়েল ইহুদিদের প্রতিষ্ঠিত কোনো রাষ্ট্র ইতিহাসে 80 বছরের বেশি টেকেনি। ইসরায়েল 47 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর 1 বছর বাকি আছে। এই 1 বছরের মধ্যে কি হয় সেটি দেখার জন্যে আমরা অপেক্ষা করছি। এবং এই যুদ্ধে হতে পারে যে এই যুদ্ধের মাধ্যমে সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।